আমার 16 বছরের মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে তার বিছানার চাদর ধুয়ে ফেলত। তারপর সে নিজের স্নান করত ওপরে, তারপর কাপড় লুকিয়ে রাখত। আমার মেয়ে আর ছেলে দুজনেই একসাথে ঘুমাতো। তারা দুজনে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি ওদের দিকে সেরকম একটা খেয়াল করতাম না। মেয়ে যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, তাই আমার সন্দেহ হতে লাগলো। তাই একদিন হঠাৎ আমি না বলে আচমকা ঘরে ঢুকলাম। ওরা তখন দুজন মিলে কথা বলছিল, আর তাদের কথা শোনা হচ্ছিল যেন তার ভাই বোন না, তারা যেন স্বামী স্ত্রী। দরজাটা খুলতেই আমার মাথা যেন বাজ ভেঙে পড়ল। আমার নাম নীলা। এই গল্পটি আমার মেয়ে রিয়াকে নিয়ে। আমি দিল্লিতে থাকি। খুব কম বয়সে আমার স্বামী মারা যায়। তারপর আমার মা বাবা আমাকে এখন একটা লোকের সাথে বিয়ে দেয়, যার আগের থেকেই একটা ছেলে ছিল, আর আমার আগের পক্ষে একটা মেয়ে ছিল। আমার মেয়ে বিয়ে হয়ে যাবার পর আমার ছেলে আর মেয়ে দুজন মিলে একই ঘরে ঘুমাতো। আমার মেয়ে রোজ রাতে একটা করে বিছানার চাদর পাল্টাতো। সে লুকিয়ে লুকিয়ে চাদরটা সকালবেলায় ধুয়ে ফেলতো। আবার লক্ষ্য করতাম সে মাঝে মাঝে জ্ঞান হারিয়েও ফেলতো। একদিন সকালবেলায় উঠে আমি আমার মেয়ের ঘরে চলে যাই, আর সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে ফেলি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান কোনো মাকে যেন এরকম দৃশ্য না দেখায়। আমার বিয়ের 5 বছর পর আমি বিধবা হয়েছিলাম, মাত্র 20। কারণ আমার বাবা মা আমাকে জোর করে 15 বছর বয়সে বিয়ে দেয়। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বাবার মনে হতো আমার বাবা মার কাছে আমি যেন বোঝা হয়ে গিয়েছিলাম। তারা আমাকে নিজের মেয়ে মনে করতো না। আমি জন্ম নেবার পর আমার মা একদম খুশি হয়নি। আসলে আমার বাবা মা একটা চেয়েছিল ছেলে, তাই হয়তো মেয়েকে একদম হয়ে খুশি হয়নি। আর আমার বাবা সবসময় আমার থেকে দূরে থাকতো। আমাকে দেখলেই আমার বাবা রেগে যেত। আমার স্বামী একটা প্রাইভেট জব করত। আমার মেয়ে যখন 4 মাস বয়স, তখন আমার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্বামী মারা যাবার পর খুব দুঃখ কষ্টে আমার দিন কাটছিল। তারপর আমার শ্বশুর বাড়ি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আসলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার স্বামীর মৃত্যুর জন্য আমাকেই দায়ী করেছিল। আমি চুপচাপ আমার বাপের বাড়ি চলে আসি। আর এদিকে মা বাবার কাছে তো আমি আগে থেকেই বোঝা ছিলাম, তাই তো তারা জোর জবরদস্তি করে আমাকে এত কম বয়সে বিয়ে দিয়েছিল। কিন্তু কি করব, আমার কাছে কোনো অপশান ছিল না। তাই মুখ বন্ধ করে মা বাবার বাড়িতেই থাকলাম। কিছুদিন পর আমার মা বাবা আবার একটা আমায় বিয়ে দেয়। আমার দ্বিতীয় স্বামী ঘরে একটা ছেলে ছিল, আর আমার একটা মেয়ে। দুজনের অবস্থা একই রকম ছিল, তাই আমাদের বিয়েটা হয়ে যায়। আমার স্বামীর ছেলে আমার মেয়ে থেকে 3 বছরের বড় ছিল। ছেলের নাম ছিল রাহুল, আর আমার মেয়ের নাম ছিল রিয়া। আমরা 4 জন মিলে খুব সুখে সংসার করতে লাগলাম। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এখন আমার মেয়ে অনেক বড় হয়েছে। ওর বয়স 16 আর রাহুলের বয়স হয়েছে 19। তারপর আমার স্বামী মারা যান। একদিন আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম শব্দটা রাহুলের ঘর থেকে এলো। আমি দৌড়ে যাই, গিয়ে দেখি রাহুলের ঘরের ছাদের একটা অংশ ফাটল ধরেছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু রাহুলকে ওখানে দেখতে পেলাম না। আমি তখন ভাবলাম হয়তো বাথরুমে গেছে। তারপর আমার চিন্তা হলো যে আমার কাছে তো এখন সেরকম টাকা নেই, কি করে রাহুলের ঘরটা মেরামত করব। আমার মেয়ে তখন আমার সাথেই ঘুমোতো, কিন্তু রাহুলের ঘরে ওই রকম কাণ্ড হয়ে যাবার পর আমি ভয়ে আমার ঘরটা ছেড়ে দিলাম। আমার
মেয়ে আর রাহুলকে একসঙ্গে ঘুমোতে বললাম, আর আমি রান্নাঘরে আমার বিছানা করলাম। তখন শীতকাল ছিল, ছেলেটাকে কি করে রান্নাঘরে শুতে দিই, তাই আমি নিজেই রান্নাঘরে শুলাম আর ওদের ঘরে শুতে দিলাম। পরের দিন সকালবেলা রাহুল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে খাবার খেতে চলে আসে, আর আমার মেয়ে রিয়া তখনও ঘুমোচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, রিয়া এত বেলা অবধি কেন ঘুমোচ্ছে? আমি তখন রিয়াকে ডাকি, কিন্তু রিয়া কোনো সাড় পায় না। তারপর আমি রিয়ার ঘরে যাই, রিয়াকে দেখি রিয়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এসব দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি রাহুলকে বললাম তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনতে। ডাক্তার এসে দেখলো আর বলল, রিয়া খুব নাকি দুর্বল, ওর শরীরে রক্ত কমে গেছে, ওকে এখন রেস্ট করতে হবে। তারপর ওইদিকে রেস্ট করতে আর আমি সেই সুযোগে ওর জন্য কিছু খাবার বানাতে যাই। খাবার নিয়ে যাওয়ার পর ওর ঘরে ঢুকতে যাই, তখন দেখি রিয়া ঘরে নেই, আর খাটে থাকা বিছানার চাদরটাও নেই। আমি ঘরের বাইরে গিয়ে দেখি রিয়া ওই বিছানার চাদরটা কাচ্ছে। আমি তখন রিয়াকে বলি, তুই চাদর কাচ্ছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলছে না? তখন রিয়া বলে, চাদরটা খুব নোংরা হয়েছে, তাই জন্য আমি কাচ্ছি মা। আমি তখন বললাম, চাদর তো অত নোংরা হয়নি যে তোকে কাচতে হবে, হঠাৎ করে তুই চাদর কাচতে এলি কেন? সত্যি করে বলতো, তুই ওর ওখানে থেকে আমি চাদরটা কেচে দিচ্ছি। কিন্তু রিয়া আমার কথা শোনে না, ও নিজেই সব কাজ করলো। তারপর চাদর রোদে শুকোতে দিল, তারপর রাহুলের কাজে চলে যায়। এটা ছোট্ট দোকানে পেয়েছিল। সারা দিন খুব খাটাখাটনি করে রাহুল তাই রাতের বেলা এসে তাড়াতাড়ি শুয়ে পড়ল, আর রিয়া তো অনেক আগে খেয়ে শুয়ে পড়েছিল। তারপর আমি রান্নাঘরে শুলাম, কিন্তু জায়গা বদলের জন্য আমার ঠিক ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা রিয়া আবার অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর চেহারা দেখে আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল ওর শরীরের মনে সমস্ত রক্ত একদম শেষ হয়ে গেছে। আবার ডাক্তার এলো। এবার ডাক্তার বলল, ওকে কি খাওয়ানো হচ্ছে বলুন তো? আমি বললাম, আমরা যা খাই তাই তো সবকিছু ওকে খাওয়াচ্ছি। ডাক্তারবাবু বললেন, তাহলে ওর শরীরে এতটা খারাপ হবার কথাটা? আপনাকে এবার কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। ডাক্তারবাবু চলে যায়। তারপর আমি ওকে শুতে বলে রান্নাঘরে যাই। রান্না করে যেই ঘরে ওকে খাওয়াতে যাব, তখন দেখি রিয়া আবার আগের মতন চাদর কাচ্ছে। এবার আমি দূর থেকে ওকে দেখছিলাম, ও যেসব কাজ করছে। এবার আমার সন্দেহ হতে লাগলো, রিয়া আগে এরকম করতো না। যেদিন থেকে রাহুল সাথে ঘুমোচ্ছে, তারপর থেকে যেন কিছু একটা আমার থেকে লুকোচ্ছে। রাহুল আর রিয়া দুজনেই সৎ ভাই বোন, কিন্তু ছোট থেকে ওরা দুজনকে খুব ভালোবাসে। তাহলে দিন দিন রিয়া এত দুর্বল হয়ে যাচ্ছে কেন? এমনটা তখন হয় যখন গর্ভবতী হয়, কিন্তু এটা কম বয়সী মেয়ে এরকম সময় হওয়াটা একদম স্বাভাবিক নয়। চাদরটা কাঁচা হয়ে যাবার পর যখন ছাদে মিলছিল, তখন চারিদিকে দেখছিলাম, যেন মনে হচ্ছিল কিছু কিছু লুকোচ্ছে। তারপর একদিন আমি রাহুলের আর রিয়ার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলাম। সেখানে রাহুল রিয়াকে বলছে, তুই তো এত শরীর খারাপ করে বসে গেছিস, এখন তোর আর এইসব কাজ করা চলবে না। তখন রিয়া বলে, না, এই কাজ আমি করতে পারবো, এমন সুযোগ তো আবার বারবার আসে না। আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এতটা কমে যাবে। আমি এইটুকু সহ্য করতে পারবো না। তখন রাহুল বলে, আমি এত জীবন নিয়ে এরকম খেলা করতে পারবো না, তাই আমাদের এটা বন্ধ করা উচিত। তারপর যা বলে, এতটা কয়েকদিন ব্যাপার, তারপর তো আর এরকম সুযোগ আসবে না। আমি রাহুল আর রিয়া কথা শুনে কিছুই বুঝতে পারলাম না, ওরা এইসব কথা কি বলছে। পরের দিন সকালবেলা আমি একটা জিনিস দেখি, যেটা দেখে আমার মাথা পুরো
খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলায় রিয়া আবার চাদর কেচে শুকোতে দিতে গেছে আর পাশ থেকে বমি করেছে। আমি দৌড়ে গিয়ে তখন রিয়াকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? তুই কি খাসনি? আর তুই রোজ এরকম বিছানার চাদর কেন কাচিস? তুই কি কোনো খারাপ কাজ করেছিস যার জন্য আমি লজ্জিত হই? সত্যি বল, এমন তাহলে আমি কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করব না। মা, তুমি এসব কি বলছো? রিয়া তখন বলে, মা, আমি এমন কাজ কেন করব যে তোমার সম্মান নষ্ট হয় আর চাদরটা নোংরা হয়? তাই তো রোজ চাদর কেচে দিই। আর তুমি তো জানো আমি ওষুধ খাই, তার জন্য হয়তো আজ বমি হয়ে গেছে। আমি তখন রাগ হয়ে আর রিয়াকে একটা চড় মারি। তখন রাহুল ওখানে আসে। রাহুল আমাকে বলে, তুমি এটা কি করছো? তুমি রিয়ার গায়ে হাত তুললে কেন? আমি তখন রাহুলকে বলি, আমি জানি না তোরা দুজন মিলে কি করিস। রাত হয়, আমি ঘুমিয়ে পড়ি, আর তারপর মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। তখন দেখি রিয়া আর রাহুল ঘরের মধ্যে লাইট জ্বলছে। এখন ঘুমিয়ে পড়া উচিত। আমি ওদের ঘরের কাছে যাই আর গিয়ে দেখি ওদের কথা বলা আবার শুনতে পাই না। হলে একে বলে, তুই খুব ভাগ্যবতী। তখন রিয়া বলে, আর বলিস না, কাল যদি আবার শরীর খারাপ হয় তাহলে মা আবার চিন্তা করবে। রাহুল তখন বলে, আর মাত্র কয়েকদিন ব্যবহার, একটু সহ্য করে নে। আমি বাইরে থেকে ভাবি ওরা এসব কি কথা বলছে। আমি এই কথাগুলো সহ্য করতে না পেরে দরজাটা ঠেলে যে ঘরে ঢুকে গেলাম। তখন দেখলাম ভেতর থেকে বন্ধ করা আছে। ঘরের দরজাটা কেন বন্ধ করে শুয়েছে? এখানে তো গরমকাল, ওদের তো দরজা খুলে শোয়া উচিত। আমি তখন দরজা অনেক ধাক্কা দিলাম, কিন্তু ওরা দরজা খোলে না। 1 ঘন্টা পর ওরা দরজা খোলে। দরজা খোলার পরে আমি জিজ্ঞেস করলাম, তোরা ভেতরে কি করছিস? আমি এতক্ষণ ধরে ডাকছিলাম, দরজাটা কেন খুলছিলি না? রাহুল আর রিয়া বলল, মা, আমরা তো ঘুমিয়েছিলাম। আমি বললাম, মিথ্যে কথা বলিস না, তোরা তো জেগেছিলি। রিয়া বলে, কাল তোমার পরীক্ষা আছে, আমি এত রাতে জেগে থাকবো? তখন আমি বললাম, কিছুই ছিল না, আর ওদের দেখে মনে হচ্ছিল ওরা ঘুমোচ্ছে। অনেক কদিন সকালে বেলায় রাহুল রিয়ার জন্য একটা আর রিয়াকে বলে, তুই ওষুধটা খেলে তোর সমস্যার সব সমাধান হয়ে যাবে। তারপর রিয়া যখন বাথরুমে ঢোকে, আমি রিয়ার ঘরের চাদরটা তুলে নিয়ে ঘরে নিয়ে আসি। দেখি চাদরে অনেক ছোট ছোট সাদা লোম লেগে আছে। তারপর আমি রিয়াকে জিজ্ঞেস করতে রিয়া সব খুলে বলে যে রাহুল দাদা সকালবেলা খরগোশ দেখার কাজ করত, তাই ওর মালিক বলেছিল রাতের বেলাও খরগোশগুলোকে দেখতে হবে, কিন্তু দাদা খুব ক্লান্ত থাকে, তাই ওর খরগোশগুলো ও রোজ রাতে আমাদের বাড়িতে নিয়ে চলে আসতো। দাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো, আর আমি প্রতিদিন রাতে ওই খরগোশগুলো দেখাশোনা করতাম। খরগোশগুলো একদম বাচ্চা ছিল। খরগোশের লোম লেগে থাকার জন্য রোজ সকালে আমি চাদর কেচে দিতাম। আমি দাদাকে বলে বারণ করতাম যে, কারণ তুমি একদম এসব পছন্দ করো না, আর এই কাজটা করে অনেক টাকা পাওয়া গেছে, এবার দাদা ঘরের ছাদটা ঠিক করতে পারবে। আমি তখন আমার ছেলে আর মেয়েকে জড়িয়ে ধরে বললাম, তোরা আমার